ক্রিস্টোফার মার্লো লেখা ডক্টর ফস্টাস, যেটা নিয়ে আমি অনেকবার আলোচনা করেছি, তবুও আজকে আরো একবার এই টপিকটা নিয়ে ভিডিও বানাচ্ছি কারণ আজকে এই ড্রামাটাকে একটা অন্য দৃষ্টিকোণ থেকে দেখব। অনেক নতুন তথ্য জানতে পারবে এই ভিডিওটা, এমন সব তথ্য যেটা তোমাদের ক্রিটিক্যাল থিঙ্কিংকে ইনহ্যান্স করবে। চলো শুরু করা যাক। একটা হিস্ট্রিক্যাল ক্যারেক্টার ছিল ডক্টর জন ফস্টাসের। বলা হয় যে এই লোকটা জাদুবিদ্যা করত, বিভিন্ন ধরনের জাদুটোনা করত। এইসব বিষয়ে এলিজাবেথান সময়ের মানুষদের বেশ ভয় লাগতো। ক্যাথলিক হোক বা প্রোটেস্ট্যান্ট, কারোই এই টাইপের কালো জাদু করে এরকম ব্যক্তি পছন্দ ছিল না। ক্যাথলিক এবং প্রোটেস্ট্যান্টদের মধ্যে সেই সময়ে অনেক ঝামেলা চলছিল। এই বিষয়টার সুযোগ নিয়ে ক্রিস্টোফার মার্লো লিখে ফেলেন এই ড্রামাটা। এই ড্রামাটাকে যদি তোমরা ভালোভাবে পড়ো তাহলে দেখতে পাবা মার্লো প্রোটেস্ট্যান্টদের পক্ষেই লিখেছেন, অর্থাৎ ডিরেক্ট তিনি পক্ষপাতিত্ব না করলেও তার লিখিত বিষয়বস্তুটা প্রোটেস্ট্যান্টদের পক্ষে ছিল। ড্রামাতে ক্যাথলিক চার্চের একটা পোপ থাকে, যাকে ডক্টর ফস্টাস কিন্তু অনেক ডিস্টার্ব করে। এরকমটা মনে করা হয় যে ডক্টর ফস্টাসে জেনে বুঝে ক্রিস্টোফার মার্লো এরকম সিন রেখেছিলেন যেন তিনি তার অডিয়েন্সকে বোঝাতে পারেন উনি প্রটেস্ট্যান্ট সাপোর্ট করতেন। ওই সময় মানুষ এরকমটা বলে বেড়াতো, দেখো পোপকে, ক্যাথলিক পোপকে ডিস্টার্ব করার জন্য, বিরক্ত করার জন্য ডক্টর ফস্টাস জাদুর ইউজ করেছেন। এটা বলে বেশ মজা নিতেন ওই সময়ের মানুষজন, আর হাইপে চড়ে যায় এই লেখাটা। কিন্তু পড়ার সময় একটা জিনিস লক্ষ্য করবে, এই ড্রামাটা আমাদেরকে কোনোভাবেই শেখায় না যে ধর্ম থেকে দূরে চলে যাও। এই ড্রামাটাতে আমাদেরকে দেখায় যে যদি তোমরা ধর্মকে উপেক্ষা করো তো তোমাদেরকে কি কি সহ্য করার প্রয়োজন হতে পারে। অর্থাৎ জ্ঞান খুব ভালো জিনিস, কিন্তু এই জ্ঞানে অন্ধ হয়ে যদি তুমি তোমার ক্রিয়েটারের ওপরে প্রশ্ন ওঠাও অথবা নিজে ক্রিয়েটার হওয়ার চেষ্টা করো, তো এর মূল্য তো তোমাকে পরিশোধ করতেই হবে। ওই সময় একজন ফেমাস ফিলোসফার ছিলেন জন ক্যালভিন। ফিলোসফার এই জন্য বলছি কারণ উনি সে সময়ে একজন প্রটেস্ট্যান্ট ধর্মশাস্ত্রী ছিলেন, অর্থাৎ ধর্মীয় বিষয়বস্তুর উপরে লিখতেন। তিনি বলেছিলেন প্রত্যেকটা মানুষের ভবিষ্যৎ, ডেস্টিনি সৃষ্টিকর্তা ডিসাইড করে রেখেছেন। তো যেটা সৃষ্টিকর্তা ডিসাইড করে রেখেছেন, ভেবে রেখেছেন, সেই রাস্তায় তোমরা অবশ্যই যাবে, কারণ পরিস্থিতি তোমাদেরকে সেদিকেই নিয়ে যাবে যেটা অলরেডি তোমার ভাগ্যে লেখা হয়ে গেছে। সেই সময়ে এতটা বোল্ডলি রিলিজিয়ানের উপরে কেউ প্রশ্ন ওঠাতেন না, বা রিলিজিয়ান নিয়ে কোনো ড্রামা হতো না যেমনটা মার্লো লিখে ফেলেছিলেন। সেই সময় পরিস্থিতিটা এমন ছিল যে আশেপাশে ভূত, পিশাচ, ডাইনি এদের প্রচলন ছিল, অর্থাৎ কথিত ছিল, এদের উপর বিভিন্ন বই পাওয়া যাইতো। মানুষ কুসংস্কার আচ্ছন্ন ছিল অনেকটা, কারণ বিজ্ঞানের বিস্তৃতি অতটাও ছিল না। আজকের যুগে দাঁড়িয়ে যদি আমরা ভাবি যে ডক্টর ফস্টাস নামের একজন মানুষ ছিলেন যিনি কিনা কালো জাদুর সাহায্য নিয়েছিলেন নিজের ইচ্ছাকে বাস্তবায়ন করতে, সেটা আমাদের কাছে বেশ অস্বাভাবিক মনে হতে পারে, কারণ এখন এই সময়ে এসে আমাদের কাছে বিষয়টা খুবই অপ্রাসঙ্গিক লাগতে পারে। কিন্তু ওই সময় বিষয়টা কিন্তু এরকমই ছিল। এটা একটা বিশ্বাসযোগ্য স্টোরি ছিল, অর্থাৎ মানুষজন তখন কালো জাদুর চর্চা করতেন, এটার উপরে বিশ্বাস করতেন। শয়তান এবং ভূত পিশাচ এসবের প্রতি মানুষের অগাধ বিশ্বাস ছিল, অর্থাৎ তখন এই বিষয়টা খুবই যৌক্তিক একটা বিষয় ছিল, অর্থাৎ এরকমটা হতো সেই সময়। এই টপিকটা এতটা সেন্সিটিভ ছিল যে ওই সময়ে এই ড্রামাটা, রিলিজিয়াস টাইপের ড্রামার লাস্ট পিস ছিল ক্রিস্টোফার মার্লোর লেখা এই ড্রামাটা, কারণ তারপর কোনো রিলিজিয়াস বা এই টাইপের ড্রামা স্টেজে পারফর্ম করা হতো না, সে সময় ব্যান করে দেওয়া হয়েছিল। অর্থাৎ এই প্লেটা যেমন ওপেনলি পারফর্ম হতো, ওই সময়ে এই টাইপের ড্রামা এতটা ওপেনলি পারফর্ম হয় নাই। ওই সময়ের মানুষদের অ্যালকেমি, অ্যাস্ট্রোলজি, ম্যাজিক এই টাইপের টপিকের ওপরে অনেক বিশ্বাস ছিল এবং ইন্টারেস্টও ছিল।
এই কারণেই সম্ভবত এই প্লেটা অনেক বেশি সাকসেসফুল হয়েছিল। সেকেন্ড কারণ হতে পারে যে এটা রিলিজিয়াস রিলেটেড একটা প্লে ছিল। তৃতীয়ত ওইটা একজনের হিস্ট্রি তুলে ধরেছেন। কার হিস্ট্রি তুলে ধরেছেন? ডক্টর জন ফার্স্ট, একজন জার্মান ব্যক্তি যিনি জার্মানির ব্রিটেনবার্গে থাকতেন। তো এই ডক্টর ফার্স্ট সত্যি সত্যি তার আত্মার চুক্তি করে ফেলেছিল শয়তানের সাথে, কিন্তু ওই সময়টায় তা কেউ এই বিষয়ে কোনো প্রশ্ন তুলতো না, কারণ এই বিষয়টা অনেক নর্মাল ছিল সেই সময়টায়। ওই সময় অনেক বড় বড় ইন্টেলেকচুয়াল ছিলেন, যেমন মার্টিন লুথার। অর্থাৎ সে সময়ে এই প্রটেস্টান্ট এবং ক্যাথলিকদের মধ্যে এতটা বেশি ঝামেলা ছিল, তারা নিজেদেরকে আপডেট মানতেন, কিন্তু তাদের মধ্যে এইটা বিষয় নিয়ে কেউ প্রশ্ন উঠাইতেন না। অর্থাৎ তারা এতটা কুসংস্কারাচ্ছন্ন ছিলেন, এইসব বিষয়ে কেউ কখনো সন্দেহ পোষণ করতেন না। যখন ডক্টর জন ফস্টাস মারা যায়, অর্থাৎ আসল ডক্টর ফস্টাস যার কাহিনীর উপর বেসড এই ড্রামাটা, তখন কিন্তু কেউ প্রশ্ন উঠায় নাই যে সত্যি সত্যি শয়তান এসে তাকে নিয়ে গেছে, বা সে সত্যি সত্যি শয়তানের সাথে চুক্তি করেছিল, শয়তান তার আত্মা নিয়ে চলে গেছে। এই বিষয়গুলোর সুবিধা নেয়ার জন্য তখন জোহান স্পাইসেস নামের একজন ব্যক্তি ছিলেন, তো তার লাইফের উপরে একটা বই লিখে ফেলেছিল। আর তখন নতুন নতুন প্রিন্টিং প্রেস এসেছে মার্কেটে, বইটা ফেমাস হয়ে যায়। এরপরে 1587-এ জার্মান ল্যাঙ্গুয়েজে এই বুকটা আসলো দুনিয়ার সামনে এবং ফেমাস হয়ে গেল। এরপরে 2 বা 1 বছর পরে এই বইটা আবার ইংলিশে ট্রান্সলেট হয়ে চলে আসলো। তো মার্লো ওই বইগুলো থেকে এই ম্যাটেরিয়ালটা উঠায়, অনেক হট টপিক ছিল এই বিষয়টা সে সময়, তো সেটার সুবিধা নিয়ে মার্লো এই প্লেটা লিখে ফেলেন। যখন এই ড্রামাটা লেখা হয়ে গেছে, তৈরি হয়ে গেছে, তখন মার্লোর কপালটা একটু খারাপ ছিল, ভাগ্য, কারণ প্লেগের কারণে অনেক থিয়েটার সে সময় বন্ধ পড়ে থাকে। কিন্তু যতদিনে থিয়েটারটা রিওপেন হয়, থিয়েটারগুলো, ততদিনে মার্লোর মার্ডার হয়ে গিয়েছিল। তো তারপরে অনেকবার পারফর্ম করা হয়েছে এই ড্রামাটাকে, কিন্তু মাঝখানে এরপরে মানুষ এই ড্রামাটাকে ভুলে যায়। কিন্তু যতই সময় যায়, আসলে একটা ভালো রাইটিং এর বিশেষত এটা যে সময় যত যেতে থাকে সেটার ইন্টারেস্ট বাড়তে থাকে সেটার প্রতি মানুষের। এই প্লেটা আমাদেরকে জ্ঞান এবং বুদ্ধির মধ্যে পার্থক্য বোঝায়, নলেজ এবং উইজডমের মধ্যে। জ্ঞান বা নলেজ অর্থ কোনো সাবজেক্টে বা কোনো টপিকের উপরে কোনো তথ্য জানা, বা জ্ঞান, তথ্য সম্পর্কে জানা, বিভিন্ন ফ্যাক্টস এক জায়গায় করা, এগুলো হচ্ছে নলেজ বা জ্ঞান। এই নলেজটা তোমরা ইন্টারনেট, টিচার, বুকস, বিভিন্ন মাধ্যম থেকে, বিভিন্ন সোর্স থেকে পেতে পারো। অপরদিকে উইজডম সম্পূর্ণ আলাদা। উইজডম হচ্ছে নিজের নলেজকে সঠিকভাবে ইউজ করার ক্ষমতা। অর্থাৎ বুদ্ধি হচ্ছে জ্ঞানকে ব্যবহারিক বানানোর ক্ষমতা। তো নলেজ হচ্ছে জমা করা এবং বুদ্ধি হচ্ছে খরচা করা, ঠিক আছে? এটাই ছিল ফার্স্টাসের ভুল, কারণ ফার্স্টাস ছিল জ্ঞানের পিপাসু, ঠিক আছে? যা কিছু অ্যাভেলেবল ছিল সবকিছু সম্পর্কে তার নলেজ প্রয়োজন ছিল। সো জ্ঞানকে পাওয়ার জন্য ডক্টর ফার্স্টাস বুদ্ধিকে পেছনে ছেড়ে এসেছিলেন। আর বুদ্ধি তার আসে একদম প্লেটার শেষে। ওই বৃদ্ধ লোকটা বারবার বলছিল, কিন্তু তখনও নয়, সে বুদ্ধিটা তার আসে, চেতনা আসে শেষে, প্লেটার শেষের দিকে। তোমরা অ্যালফ্রেড নোবেলের নাম তো শুনেইছো, অর্থাৎ পৃথিবীতে নোবেল পুরস্কার যার নামে দেওয়া হয় তার নাম তো শুনেইছো। উনি ডায়নামিট বানানোর পর, আর ওপেনহাইমার যিনি হচ্ছে নিউক্লিয়ার বম বানিয়েছিলেন, সো সেই নিউক্লিয়ার বম বানানোর পরে তার যে ফিলিংটা এসেছিল সেটাকে বলা হয় বুদ্ধি। অর্থাৎ আমি তো নিজের জ্ঞান দিয়ে অনেক ভালো একটা আবিষ্কার করে ফেললাম, কিন্তু এইটা তো পৃথিবীতে শুধু ধ্বংস ডেকে নিয়ে আসবে। সো এন্ডে যেটা রিয়েলাইজ হয়েছে সেটাকে বলে বুদ্ধি। এই জন্য বলা হয় জ্ঞান এবং বুদ্ধির মধ্যে তফাৎ হয়, আর এটা বোঝাটা খুবই গুরুত্বপূর্ণ। ডক্টর ফস্টাসের যেই জীবনের পরিণতিটা এসেছিল তার পেছনে কারণ ছিল তার প্রাইড। উনার মনে হয়েছিল আমার পূর্বে বড় বড় ফিলোসফার্স এসেছেন, সবাই একটা লিমিটে এসে নিজে থেমে গেছেন, কিন্তু উনি চেয়েছিলেন যে ওই লিমিটটাকে তিনি ক্রস করবেন।
তো সে পাওয়ার পাওয়ার জন্য নলেজের পেছনে ছুটতে থাকে উইজডমকে পেছনে ফেলে। কিন্তু যখন তার হাতে পাওয়ার চলে আসে, ক্ষমতা চলে আসে, সে কি করে? প্র্যাঙ্কস করে কারোর সাথে। তার যা উদ্দেশ্য ছিল সেটা তো সে পুরোটাই ভুলে যায়। সে মানুষকে এন্টারটেইন করতে থাকে কিন্তু সে ভুলেই যায় যে তার লক্ষ্য কি ছিল। তো এই প্লেটার মাধ্যমে আমি প্রথমে যে বলেছিলাম জন ক্যালভিনের কথা, যিনি বলেছেন যে সবকিছুই হচ্ছে ঈশ্বর কর্তৃক প্রথম থেকেই প্ল্যান করা থাকে যে তোমার সাথে কি ঘটবে এবং তুমি সে রাস্তাতেই চলতে থাকো, অর্থাৎ তোমাদের কাছে ফ্রি উইল নামের কোনো জিনিস নাই, সে এটাকেই প্রুভ করতে থাকে। অর্থাৎ যখনই হচ্ছে সে ডক্টর ফস্টাস বারবার ভুল করতে যায় তখন তার কাছে গুড এঞ্জেল আসে, ওল্ড ম্যান আসে, মেফিস্টোফেলিস তাকে ইশারা ইঙ্গিতে অনেক কিছু বোঝায়। তিনি যখনই বারবার ক্ষমা চাইতে যাবেন তখনই তার আহ, মধ্যে হচ্ছে অ্যাকচুয়ালি সেই বাধাটা চলে আসে, সে আর ক্ষমা চায় না, ঈশ্বরের কাছে ফিরে যায় না। তো এখানে সেই ক্যালভিনের মতবাদটাকেই প্রুভ করার চেষ্টা করেছেন রাইটার, কিন্তু যদি ক্যালভিনের কথাটাকেই মেনে নেওয়া হয় তাহলে এখন বলা যায় যে যদি ঈশ্বর সবকিছু প্রথম থেকেই ঠিক করে রেখেছেন যে তিনি আমাদের কোন রাস্তায় চালাবেন, তাহলে শাস্তি কোন বিষয়ে দেয়া হয় আমাদেরকে? যদি এমনটাই হয়ে থাকে তো পৃথিবীতে এত বিচার ব্যবস্থা কেন? ঈশ্বরের ইচ্ছা মনে করে তো সবাইকে ছেড়ে দেওয়া উচিত। আই থিংক আজকের মতো এতটা তথ্যই এনাফ। নেক্সট ডে ডক্টর ফাস্টাসের ওপরে অন্য কোনো ইনফরমেটিভ ভিডিও আসতে পারে। ততক্ষণ পর্যন্ত স্টে কানেক্টেড।